নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন নীল গাইমানের লেখা পুরস্কারপ্রাপ্ত গল্প আ স্টাডি ইন এমারাল্ড। একসময় কিছু বিদেশি রহস্য গল্পের খোঁজ করছিলাম, তখন হঠাৎ করেই এই গল্পটা নজরে আসে আর জানতে পারি গল্পটি লভক্রাফট হরার আর শার্লক হোমস এই দুই বিষয়কে মিলিয়ে লেখা। ব্যাস, আর কোনো কাল বিলম্ব না করে অনুবাদ করে ফেলি। কিন্তু গল্পটা ঠিক করে প্রথমে বুঝে উঠতে পারিনি। হয়তো আপনাদের ক্ষেত্রেও তেমনটাই হতে পারে, তাই গল্প বোঝার খাতিরে কিছুটা বর্ণনা দিয়ে রাখি। লেখক এখানে এমন একটা জগৎ সৃষ্টি করেছেন যেখানে লভক্রাফটের আদিম দেবতারা বসবাস করে মানুষের সাথেই, তবে তারা থাকেন সকলের শীর্ষে, অর্থাৎ তারা হলেন রাজবংশ। এই দেবতাদের কেউ কেউ অতি হিংস্র এবং কেউ কেউ সাহায্যকারী। এই রকমই এক সময় লন্ডন শহরে রাজবংশের এক সন্তানের, অর্থাৎ আদিম দেবতাদের একজনের খুন হয়। তখন সেই কেস সমাধান করতে ডেকে পাঠানো হয় পৃথিবীর একমাত্র কনসাল্টিং ডিটেকটিভকে। এর বেশি আর কিছু বলছি না, তবে যদি গল্প বুঝতে না পারেন তাহলে গল্পের শেষে আমি তা বলে দেব। যাই হোক, এবার আসি নীল গাইমানের বিষয়। উনি প্রধানত ফ্যান্টাসি নিয়েই লেখেন। ডিসি কমিক্সের হয়ে উনি অনেক গল্প লিখেছেন এবং এখনও লিখে চলেছেন। তার লেখা দ্য স্যান্ডম্যান কাহিনী নিয়ে নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজও হয়েছে। শুনতে থাকুন সেই নীল গাইমানের লেখা আ স্টাডি ইন এমারাল্ড। মনে হয় সেটা বিশালতাই ছিল, পাতাল দেশের সেই জিনিস বা বস্তুগুলোর বিশালতা, স্বপ্নের গভীর অন্ধকারের মতো, যেন আমি দিবা স্বপ্ন দেখছি। ক্ষমা করবেন, আমি আসলে সাহিত্যিক নই। থাকার জন্যে আমার একটা জায়গার প্রয়োজন ছিল, আর সেই কারণেই আমার দেখা হলো তার সাথে। আমার এমন একজনকে দরকার ছিল যার সাথে আমি রুম ভাড়া শেয়ার করতে পারবো। স্টেট বার্টের এক কেমিক্যাল ল্যাবে আমাদের দুজনের পরিচিত এক বন্ধু দ্বারা আমাদের পরিচয় হয়। ও আমার দিকে তাকালো, তারপর বলল, দেখে বুঝতে পারছি তুমি আফগানিস্তানে ছিলে। কথাটা শুনে আমি এতটাই অবাক হলাম যে আমার চোয়াল ঝুলে পড়ল এবং চোখ ছানা বড়া হয়ে গেল। আশ্চর্য, বিড়বিড় করলাম আমি। তেমন কিছু নয়, সাদা রঙের ল্যাব কোট গায়ে জড়ানো মানুষটা বলল, যে পরে গিয়ে আমার ভালো বন্ধু হয়ে ওঠে। যেভাবে তুমি তোমার হাতটা ধরে রাখো, আমি স্পষ্ট বলতে পারি বিশেষ উপায়ে তুমি আহত হয়েছ। তোমার শরীরে গভীর ট্যান পড়েছে, তোমার মধ্যে মিলিটারি ভঙ্গিও রয়েছে। এই সমগ্র সাম্রাজ্যে এমন জায়গা খুব কম রয়েছে যেখানে মিলিটারির লোকেদের শরীরে ট্যান পড়া এবং তোমার কাঁধের ক্ষতস্থানের ধরন আর আফগান গুহাবাসীদের আচরণ, এই দুই মিলিয়ে বলতে পারি তোমার উপর নির্যাতন হয়েছিল। ব্যাপারটা এইভাবে বিবরণ দিলে খুবই সহজ হয়ে দাঁড়ায়, তবে সত্যি বলতে গেলে এই ব্যাপারটা সবসময় সহজই ছিল। সূর্যের নিচে বেশি থাকার ফলে শরীরে ভালো রকম ট্যান পড়েছে আমার। আর যেমনটা সে বর্ণনা করল, আমার উপর আসলেই অত্যাচার হয়েছে। আফগানিস্তানের দেবতা এবং মানুষ সকলেই প্রচণ্ড হিংস্র এবং তারা হোয়াইট হল, বার্লিন কিংবা মস্কোর দ্বারা নিয়ন্ত্রিত হতে চায় না। তারা ভীষণ একগুঁয়ে এবং যুক্তি শুনতে নারাজ। এক রেজিমেন্টের অংশ হয়ে আমাকে ওখানে পাঠানো হয়েছিল। পাহাড় পর্বতে যখন যুদ্ধ শুরু হলো, তখন আমরা তাদের সাথে সমান তালে তাল মিলিয়ে লড়াই করছিলাম। কিন্তু যুদ্ধ যখন গুহার মধ্যে অন্ধকারে গিয়ে পৌঁছালো, তখন আমাদের মনে হলো আমরা আমাদের সব অস্ত্র হারিয়ে ফেলেছি। গভীর সেই জলের চকচকে পৃষ্ঠতল এবং সেই জলের মধ্যে থেকে উঠে আসা জীবগুলোর কথা আমি জীবনে ভুলব না। সেটার চোখ দুটো খুলছিল আর বন্ধ হচ্ছিল। সেটা উঠে আসার সময় তার সাথে উঠে এসেছিল ফিসফিসের মতো এক সুর। পৃথিবীর থেকেও বড় কোনো মাছি যদি তার ডানা ঝাপটায় তাহলে যেমন শব্দ হবে, ঠিক তেমনটাই শুনতে লাগছিল সেই ফিসফিস। আমি যে বেঁচে গিয়েছি সেটাই বিস্ময়কর ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমি বেঁচে গিয়েছি এবং ইংল্যান্ডে ফিরে এসেছি, যদিও আমার স্নায়ু একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে।
রক্তচোষা প্রাণীটা আমার দেহের যেখানে ছুঁয়েছিল সেই জায়গায় চিরস্থায়ী একটা দাগ হয়ে গেছে। বিবর্ণ একটা দাগ আছে আমার শুকিয়ে আসা ঘাড়ে। আমি দারুণ একজন শুটার ছিলাম, কিন্তু এখন কিছুই না। এখন শুধু আমাদের জগতের গভীরে লুকানো জগৎ নিয়ে প্রচণ্ড ভয় রয়েছে আমার মধ্যে। এটা এক প্রকার আতঙ্ক, আর সেই কারণেই আমি নির্দ্বিধায় আমার পেনশন থেকে 6 টাকা খরচ করে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করব, কিন্তু পাতালে যাওয়ার জন্যে 1 পয়সাও না। তবুও লন্ডনের কুয়াশা ঘন এবং অন্ধকার রাস্তা আমায় সান্ত্বনা দিয়েছে, আগলে নিয়েছে। আগের থাকার জায়গাটা আমাকে ছাড়তে হয়েছে, কারণ প্রায় রাতে আমি চেঁচিয়ে উঠি। আমি আফগানিস্তানে ছিলাম, কিন্তু এখন আর সেখানে নেই। আমি রাতে চেঁচিয়ে উঠি। আমি বললাম তাকে, আমিও রাতে নাক ডাকি বলেই শুনেছি। আমার ঘুমানোর সময়টাও ভারী অনিয়মিত, এবং মাঝে মাঝে শুটিং প্র্যাকটিসের জন্যে আমি মেন্টাল পিসটা ব্যবহার করি। ক্লায়েন্টদের সাথে দেখা করবার জন্যে বসবার ঘরটা আমার প্রয়োজন পড়বে, আর আমি স্বীকার করছি আমি খুবই স্বার্থপর। গোপনীয়তার দাম আমার কাছে বেশি, এবং খুব তাড়াতাড়ি আমি বিরক্ত হয়ে যাই। তো এইসব কিছুতে তোমার কোনো সমস্যা রয়েছে? আমি হেসে মাথা নাড়ালাম, তারপর বাড়িয়ে ধরলাম হাতটা। দুজনে হাত মেলালাম। আমার বন্ধুটি আমাদের জন্য যে রুমটা খুঁজে দিল সেটা ছিল বেকার স্ট্রিটে। দুজন অবিবাহিত পুরুষদের জন্য যথেষ্ট। ওর কাজের বিষয়ে গোপনীয়তার ব্যাপারটা আমি বুঝতে পারি, তাই আমি ওকে ওর কাজের বিষয়ে জিজ্ঞেস করতে যাইনি। কিন্তু কৌতূহলী হওয়া থেকেও নিজেকে বঞ্চিত রাখতে পারলাম না। মাঝে মধ্যেই অতিথিরা আসতো। যখন তারা আসতো তখন আমি চলে যেতাম শোবার ঘরে এবং চিন্তা করতাম আমার এই বন্ধুটির সাথে এদের কি রকম সাদৃশ্য রয়েছে। যেমন এদের মধ্যে রয়েছে বিবর্ণ শরীরের মহিলা যার একটা চোখ নেই, একজন ছোটখাটো মানুষ যাকে দেখে সেলসম্যান মনে হয়, একজন ভেলভেট জ্যাকেট পরা সুদর্শন পুরুষ, এবং আরও অনেকে। কয়েকজন রেগুলার আসতো। অন্যদিকে বাকিদের একবারের বেশি দেখিনি। তারা এসে আমার বন্ধুটির সাথে কথা বলে চলে যেত। দেখে তাদের চিন্তিত অথবা সন্তুষ্ট মনে হতো। সে ছিল আমার কাছে এক রহস্য। একদিন সকালে আমরা আমাদের ল্যান্ডলেডির বানানো দারুণ ব্রেকফাস্ট খাচ্ছিলাম। আমার বন্ধু বেল বাজিয়ে ল্যান্ডলেডিকে ডাকলো, তারপর বলল, একজন ভদ্রলোক আমাদের সাথে যোগ দেবেন, আর 4 মিনিটের মধ্যে। আমাদের আরও একজনের খাবার প্রয়োজন। মহিলা চলে গেলেন আরও কিছু সসেজ বানানোর জন্য। আমার বন্ধু আবার পেপার পড়তে মন দিল। আমি উদ্বিগ্নভাবে একটা বর্ণনা শোনার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে আমি আর থাকতে না পেরে বললাম, আমি ঠিক বুঝলাম না, তুমি কি করে বুঝলে যে আর 4 মিনিটের মধ্যে আমাদের বাড়ি একজন আসবে? আমরা তো কোনো টেলিগ্রাম বা মেসেজ পাইনি। সে হালকা করে হাসল। কয়েক মিনিট আগে যে একটা অভিনব ঘোড়ার গাড়ি আমাদের বাড়ির সামনে দিয়ে গেল, তুমি শুনতে পাওনি? বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার গতি খানিক কমেছিল। সম্ভবত গাড়ির চালকের চোখ আমাদের বাড়ির দরজার দিকে গিয়েছিল। তারপর দ্রুত গতি বাড়িয়ে সেটা চলে যায় মেরিলবার্ন রোডের দিকে। সেখানে প্রচুর ঘোড়ার গাড়ি এবং ট্যাক্সি লোকেদের ট্রেন স্টেশনের কাছে নামিয়ে দেয়। যদি কোনো মানুষ সকলের চোখ এড়িয়ে থাকতে চায় তাহলে এই রকম ভিড়ভাড় জায়গাটাই বেছে নেবে। সেখান থেকে আমাদের বাড়ি আসতে মাত্র 4 মিনিট সময় লাগে। তারপর সে তার পকেট ঘড়িটার দিকে তাকালো, এবং যখন সে তা করছিল আমি শুনতে পেলাম বাইরের সিঁড়িতে পায়ের শব্দ। ভিতরে এসো লেস্ট্রেড, হাঁক দিল সে। দরজা ভেজানো রয়েছে, আর তোমার জন্য নিচে সসেজও বানানো হচ্ছে। একজন মানুষ যার নাম জানলাম লেস্ট্রেড দরজা খুলে ভেতরে ঢুকলো এবং খুব দ্রুত সেটা বন্ধ করে দিল। আমার খাওয়া উচিত না, কিন্তু সত্যি বলতে গেলে আমি সকালে কিছুই খাইনি, আর কয়েকটা সসেজ পেটে চালান করলে ভালোই লাগবে, বলল সে। এই হলো সেই বেটে মানুষ যাকে আমি আগেও অনেকবার আসতে দেখেছি, যাকে থেকে সেলসম্যান মনে হয়েছিল। আমাদের ল্যান্ডলেডি সসেজ নিয়ে এসে চলে যাওয়া অবধি আমার বন্ধুটি কোনো কথা বলল না। চলে যাওয়ার পর বলল, পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই ব্যাপারটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে কি? চমকে উঠল লেস্ট্রেড।
তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। এই প্লিজ বলো যে খবরটা এখনো চারদিকে ছড়ায়নি, প্লিজ। খুব দ্রুত সে সসেজ, মাংস এবং টোস্টে ভরিয়ে ফেলল নিজের প্লেট, কিন্তু তার হাত মৃদু মৃদু কাঁপছে। অবশ্যই না, বলল আমার বন্ধুটি, কিন্তু আমি তোমার ঘোড়ার গাড়ির অভিনব শব্দটা শুনতে পেয়েছি। এতকাল হয়ে গেল তাও সেটা এখনো উচ্চস্বরে চিহি শব্দ করে ওঠে, এবং লন্ডনের একমাত্র কনসাল্টিং ডিটেকটিভের কাছে স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর লেস্ট্রেডের এত সকালে আসার কথা নয়, কিন্তু তাও সে এসেছে, এবং সকালে কিছু না খেয়ে। তাহলে বোঝাই যায় যে এটা কোনো সাধারণ বিষয় নয়। সুতরাং এতে জড়িয়ে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ লোকজন, এবং সেটার মধ্যে জাতীয় গুরুত্বও রয়েছে। লেস্ট্রেড ন্যাপকিন দিয়ে গালে লেগে থাকা খাবার মুছল। আমি বেশ অবাক হয়ে ওর দিকে চাইলাম। আমার কল্পনা শক্তি অনুযায়ী তাকে দেখে কোনো দিক থেকেই ইন্সপেক্টর লাগে না, তবে অন্যদিকে আমার বন্ধুকেও একজন কনসাল্টিং ডিটেকটিভ, সেটার মানে যাই হোক না কেন, দেখে মনে হয় না। আমাদের এই বিষয়টা নিয়ে গোপনে কথা বলাই ভালো হবে, আমার দিকে আর চোখে তাকিয়ে বলল লেস্ট্রেড। আমার বন্ধুর ঠোঁটে দুষ্টুমির হাসি দেখা দিল। মাথাটা সে এমনভাবে নাড়ল যেন কোনো গোপনীয় রসিকতা শুনে ফেলেছে। এটা সত্যি নয়, বলল সে। একের চেয়ে ভালো দুই, আর দুইয়ের চেয়ে ভালো তিন। আর যেটা আমাদের একজনকে বলা যাবে সেটা আমাদের দুজনকেও বলা যেতেই পারে। যদি আমার জন্য কোনো অসুবিধা হয় তবে, বললাম আমি, কিন্তু আমার বন্ধুটি আমায় চুপ থাকার নির্দেশ দিল। লেস্ট্রেড কাঁধ ঝাঁকালো। আমার কোনো অসুবিধা নেই, একটু পর বলল সে। যদি কেসটা তুমি সলভ করো তাহলে আমার চাকরি থাকবে, যদি না পারো তাহলে আর থাকবে না। আমার মনে হয় তুমি তোমার নিজের পদ্ধতিতে কাজ করতে পারবে, তাতে অবস্থায় এর চেয়ে খারাপ হবার সম্ভাবনা নেই। অতীত ইতিহাস থেকে আমরা যা শিখেছি তা হলো অবস্থা সব সময় খারাপের দিকে যেতেই পারে, বলল আমার বন্ধু। তাহলে শোরিজের দিকে কখন যাচ্ছি আমরা? লেস্ট্রেডের হাত থেকে কাঁটা চামচটা পড়ে গেল হঠাৎ। এটা তো ভারী অন্যায়, প্রায় চেঁচিয়ে উঠল সে। তুমি ইচ্ছা করে আমার পিছনে লাগছিলে, এতক্ষণ ভান করলে তুমি কিছুই জানো না, আর এদিকে সব জেনেই বসে আছো। তোমার লজ্জা লাগা উচিত। না না না, কেউ আমায় কিছুই বলেনি, কিন্তু যখন একজন পুলিশ ইন্সপেক্টর তার বুট, জুতো এবং প্যান্টে টাটকা কাদা মাখিয়ে আমার ঘরে ঢোকে, যেই কাদার রং তুলনাহীনভাবে হলুদ, তখন আমাকে তো ভাবতে বাধ্য হতেই হয় যে সে হবস লেনের যেখানে খনন কাজ চলছে সেখান থেকে হেঁটে এসেছে এখানে। আর সেই হবস লেন শোরিজের মধ্যেই পড়ে। শুধুমাত্র এই একটাই জায়গা রয়েছে যেখানে এই রকম হলুদ রঙের মাটি দেখতে পাওয়া যায়। লেস্ট্রেডকে বেশ লজ্জিত মনে হলো। ও হ্যাঁ, এইভাবে দেখতে গেলে তো তাই দাঁড়াচ্ছে বটে, বলল সে। একদম তাই, আমার বন্ধু তার নিজের প্লেটটা সরিয়ে রেখে বলল। আমরা একটা গাড়ি ধরে এগিয়ে চললাম পূর্বের দিকে। ইন্সপেক্টর লেস্ট্রেড আমাদের রেখে চলে গেলেন মেরেলবোন রোডের দিকে তার অভিনব ক্যারেস্টির খোঁজে। তাহলে তুমি সত্যি সত্যি একজন কনসাল্টিং ডিটেকটিভ? জিজ্ঞেস করলাম আমি। সমস্ত লন্ডনের মধ্যে একজন, বা সম্ভবত পৃথিবীতে একজন, আমার বন্ধুটি জবাব দিল। আমি কোনো কেস হাতে নিই না, পরিবর্তে আমি পরামর্শ দিই। অন্যরা আমার কাছে তাদের কঠিন সমস্যাগুলো নিয়ে আসে, সেগুলো আমাকে বর্ণনা করে, এবং মাঝে মধ্যে আমি সেগুলোর সমাধান করি। তার মানে যারা তোমার সাথে দেখা করতে আসে তাদের বেশিরভাগই হলেন পুলিশ অফিসার বা ডিটেকটিভরা নিজেরাই। সকালটা বেশ সুন্দর, কিন্তু এখন আমরা গাড়ি করে এগিয়ে চলেছি স্টেট গিলসের রাস্তা দিয়ে। সেটা এমন এক জায়গা যে এলাকাটা চোর, গুন্ডা, বদমাশে ভর্তি। সুন্দর এই লন্ডন শহরে ক্যান্সারের মতো দাঁড়িয়ে রয়েছে এই জায়গা। যতটা আলো গাড়ির মধ্যে এসে প্রবেশ করছে সেটাও খুব ক্ষীণ এবং হালকা। আমি তোমার সাথে গেলে কোনো অসুবিধে নেই তো? আবার প্রশ্ন করলাম তাকে। উত্তরে আমার বন্ধুটি আমার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকালো। আমার অনুভূতি বেশ শক্তিশালী, বলল সে। আমার বিশ্বাস ভাগ্য আমাদের একসাথেই রাখতে চায়। হয়তো অতীতে আমরা একসাথে পাশাপাশি লড়েছিলাম, বা ভবিষ্যতে করব, ঠিক নিশ্চিত করে বলতে পারবো না। আমি সাধারণত যুক্তির উপর নির্ভর করি,
কিন্তু ভালো সঙ্গী চিনে নিতেও আমার ভুল হয় না। যখন থেকে আমি তোমায় দেখেছি, আমার লেগেছে আমি তোমার উপর পূর্ণ বিশ্বাস করতে পারি। সুতরাং হ্যাঁ, আমি তোমায় সঙ্গে নিতে চাই। আমি লজ্জায় হেসে ফেলি। আফগানিস্তান থেকে ফেরার পর প্রথমবারের মতো মনে হলো এই পৃথিবীতে এখনো আমার দাম রয়েছে। বাড়িটা ছিল শোরডিচের কম দামি বাড়িগুলোর একটা। বাড়ির সদরের মুখে একজন অফিসার দাঁড়িয়েছিলেন। লেস্ট্রেড অফিসারটিকে চেনে বলে তাকে নাম ধরেই সম্বোধন করল। অফিসারটি আমাদের নিয়ে ভেতরে যাচ্ছিল এবং আমিও তৈরি ছিলাম যাওয়ার জন্য, কিন্তু আমার বন্ধু নিজের পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করে দরজার কাছে বসে পড়ল। সেখানে লোহার বুট স্ক্র্যাপার, অর্থাৎ যা দিয়ে জুতোর ধুলো পরিষ্কার করা হয়, সেটাই লেগে থাকা কাদা পর্যবেক্ষণ করা আরম্ভ করল। আঙুল দিয়ে খুঁচিয়ে দেখল দু একবার। নিজের পর্যবেক্ষণে একেবারে সন্তুষ্ট হবার পর আমরা বাড়ির ভেতর প্রবেশ করলাম। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। অপরাধস্থল খুঁজে পেতে অসুবিধে হলো না, কারণ সেই ঘরের সামনে দুজন শক্তপোক্ত পুলিশ অফিসার দরজার দুপাশে দাঁড়িয়ে। লেস্ট্রেড মাথা ঝাঁকাতে তারা সরে দাঁড়ায় এবং আমরা ভিতরে প্রবেশ করি। আমি আগেই বলেছি আমি কোনো লেখক নই, এবং এখন আমি সেই পরিস্থিতিকে ব্যাখ্যা করতেও দ্বিধাবোধ করছি, কারণ আমি জানি সেটাকে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। কিন্তু যেহেতু লিখতে বসেছি, তাই আমাকে কিছু একটা বর্ণনা দিতেই হবে। বসবাস করা সেই ছোট্ট ঘরটিতে একটা খুন করা হয়েছে। মৃতদেহটি, বা বলা ভালো দেহের ছিন্ন ভিন্ন অংশ, এখনো মেঝেতে পড়ে। আমি ওটা দেখলাম, কিন্তু আমি শুরুতে ঠিক বুঝে উঠতে পারলাম না কি দেখছি। শুধু যেটা প্রথমে চোখে এলো সেটা হলো মৃতের গলা এবং বুক চিরে বেরিয়ে আসা রঙিন ধারা, যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেঝেতে, যার রং ঘন সবুজ থেকে ক্রমশ হালকা সবুজ হয়েছে। ছিঁড়ে যাওয়া কার্পেট সেগুলো শুষে নিতে আরম্ভ করেছে এবং দেওয়ালের ওয়ালপেপারেও তার ছিটে ফোঁটা লেগে। ক্ষণিকের জন্য মনে হলো কোনো এক পাগল শিল্পী এমারেল্ড পাথরের রঙে তার শিল্প নিদর্শনের সিদ্ধান্ত নিয়েছিল, টু ক্রিয়েট আ স্টাডি ইন এমারেল্ড। তারপর অবশেষে আমি নিচে পড়ে থাকা দেহটার দিকে তাকালাম। সেটাকে কসাইয়ের হাতে কাটা খরগোশের মতো দেখাচ্ছে এখন। আমি যা দেখছি সেটা বোঝার চেষ্টা করলাম। আমি টুপিটা নামিয়ে আনলাম মাথা থেকে। আমার বন্ধুটিও তাই করল। তারপর সে হাঁটু গেড়ে বসে পরীক্ষা করতে লাগলো পড়ে থাকা দেহটার ক্ষত বিক্ষত স্থানগুলোকে। তারপর সে উঠে পড়ে নিজের ম্যাগনিফাইং গ্লাসটা বের করল, এগিয়ে গেল দেওয়ালে লেগে থাকা শুকিয়ে আসা রক্তের ফোঁটা পরীক্ষা করার জন্য। আমরা এসব আগেই করেছি, পিছন থেকে লেস্ট্রেড বলে উঠল। তাই বুঝি, বলল আমার বন্ধু। তাহলে এটার কি মানে বের করবে তুমি? দেখে তো একটা শব্দ বলে মনে হচ্ছে। যেখানে আমার বন্ধুটি দাঁড়িয়ে, লেস্ট্রেড সেই দিকে এগিয়ে গেল এবং তাকালো উপর দিকে। সেখানে বড় অক্ষরে একটা শব্দ লেখা, সবুজ রঙের রক্ত দিয়ে লেখা হয়েছে সেটা। লেস্ট্রেডের ঠিক মাথার উপরেই দেখা যাচ্ছে, RACHE। অক্ষরগুলো আপন মনে আওড়ালো লেস্ট্রেড। স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে রেচেল লিখতে চেয়েছিল, কিন্তু কিছু বা কেউ একজন তাকে বাধা দেয়। তাহলে এবার আমাদের এই মহিলাকে খুঁজে বের করতে হবে। আমার বন্ধু কিছু বলল না। সে আবার দেহটার কাছে গিয়ে তার হাতটা তুলে ধরল। এইভাবে দুটো হাতই দেখল, নখে কোনো রকম রক্ত লেগে নেই। আমার বিশ্বাস আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এই লেখাটা কোনো রাজবংশীয় পরিবারের কেউ লেখেনি, বলল আমার বন্ধু। সেটা তুমি কিভাবে বলছো? মাই ডিয়ার লেস্ট্রেড, বিশ্বাস করো, আমি কিছুটা হলেও বুদ্ধি রাখি। এটা তো বোঝাই যাচ্ছে যে দেহটা কোনো মানুষের নয়। রক্তের রং, হাতের সংখ্যা, চোখ এবং মুখের অবস্থান দেখেই বোঝা যাচ্ছে এই ব্যক্তি রাজ পরিবারের একজন। যদিও কোন রাজ পরিবারের সেটা বলা মুশকিল। বোধহয় ইনি জার্মান রাজ পরিবারের পরবর্তী কিংবা দ্বিতীয় উত্তরাধিকারী। সে তো সাংঘাতিক ব্যাপার। একটু থেমে লেস্ট্রেড আবার বলল,
ইনি তাহলে বোহেমিয়ার রাজকুমার ফ্রান্স ড্র্যাগো। তিনি কুইন ভিক্টোরিয়ার অতিথি হিসেবে অ্যাভিলান এসেছিলেন। এখানে ছুটিতে এসেছিলেন মানে পরিবর্তনের জন্য। পরিবর্তন মানে নাটক দেখা, জুয়া খেলা আর মেয়েদের সাথে রাত কাটানোর কথা বলছো তো? সেটা তোমার ব্যাপার, তুমি কি ভাববে? বিরক্তি প্রকাশ পেল লেস্ট্রেডের কণ্ঠে। যাই হোক, তুমি আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছ এই রেচেল মেয়েটির ব্যাপারটা দেখিয়ে। আমি নিশ্চিত খুব শীঘ্রই আমরা তাকে ধরে ফেলব। নিঃসন্দেহে, জবাব দিল আমার বন্ধুটি। সে খুবই সন্তর্পণে ঘরটা পরীক্ষা করল। তার মাঝে বেশ কিছুবার পুলিশদের কাণ্ডকারখানা নিয়ে টোন টিটকিরিও মারল, কারণ তাদের জুতোর দাগে বেশিরভাগ পায়ের ছাপ ঢেকে গেছে এবং জিনিসপত্র ঘাটাঘাটির ফলে এমন অনেক সূত্র যা গত রাতের ঘটনা বুঝতে সাহায্য করত সেসব নষ্ট হয়েছে। তবে তাকে বেশি আগ্রহী মনে হচ্ছিল বাড়ির বাইরে পাওয়া কাদার ব্যাপারে। ফায়ারপ্লেসের কাছে সে ছাই বা ধুলো জাতীয় কিছু খুঁজে পেল। এটা তুমি দেখেছিলে? সে জিজ্ঞেস করল লেস্ট্রেডকে। হার ম্যাজিস্ট্রেট পুলিশরা ফায়ারপ্লেসে পাওয়া ছাই নিয়ে অত মাথা ঘামায়নি, কারণ ছাই সাধারণত ওরকম স্থানেই পাওয়া যায়। হেসে ওঠে সে। আমার বন্ধুটি এক চিলতে ছাই তুলে নিয়ে আঙুলের মাঝে ঘষল, তারপর শুকে দেখল, তারপর অবশেষে কিছুটা ছাই একটা ছোট্ট কাঁচের শিশিতে ভরে নিল সে। শিশির ঢাকনা আটকে তার নিজের কোটের পকেটে ঢুকিয়ে নিল। উঠে দাঁড়ালো সে। বডিটার কি হবে? লেস্ট্রেড বলল, প্যালেস থেকে নিজেদের লোক পাঠাবে। আমার বন্ধুটি ইশারা করায় আমরা এগিয়ে যাই দরজার দিকে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার বন্ধুর মুখ দিয়ে। ইন্সপেক্টর, আপনি যে মিস রেচেলকে খুঁজতে যাচ্ছেন তাতে কিছুই লাভ হবে না। যার একটা কারণ হলো র্যাচ হলো একটা জার্মান শব্দ, যেটার মানে হলো রিভেঞ্জ বা প্রতিশোধ। আপনি ডিকশনারি ঘেটে সেই শব্দের আরও মানে খুঁজে দেখতে পারেন। আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে বেরিয়ে এলাম রাস্তার উপর। রাজবংশীয়দের সাথে মনে হয় এর আগে তোমার দেখা হয়নি, তাই না? আমি মাথা নাড়লাম। এরকম এক দৃশ্য দেখে মন বিচলিত হতেই পারে, যেখানে তুমি প্রস্তুত ছিলে না। বন্ধু, তুমি এরকম কাঁপছো কেন? ক্ষমা করবে, একটু সময় দাও, আমি ঠিক হয়ে যাব। তোমার হাঁটতে কোনো অসুবিধা হবে না তো? জানতে চাইল সে। আমিও মাথা নেড়ে হ্যাঁ জানালাম। বললাম, আমার অসুবিধে হলে সেটা আমি জানাবো। তাহলে পশ্চিমের দিকে চলো, বলে সে আঙুল দিয়ে দূরের অন্ধকারে ঢাকা প্রাসাদটা দেখালো। আমরা সেই পথেই এগিয়ে চললাম। একটু পর আমার বন্ধুটি বলল, তো এখনো অবধি ইউরোপের রাজবংশীয়দের কারো সাথেই তোমার সাক্ষাৎ হয়নি? না। তবে আমার বিশ্বাস এবার আমি নিশ্চিত বলতে পারি সাক্ষাৎ এবার হবে, আর সেটা কোনো মৃতদেহের সাথে নয়। কেন বন্ধু, হঠাৎ এই বিশ্বাস কেন হলো? উত্তরে সে আমার দৃষ্টি নিয়ে গেল আমাদের থেকে 50 ইয়ার্ডের মধ্যে থাকা একটা কালো রঙের ঘোড়ার গাড়ির দিকে। একজন পুরুষ কালো টুপি এবং লং কোট পরে দাঁড়িয়ে রয়েছে খোলা দরজার মুখে, চুপচাপ অপেক্ষা করছে। সেই গাড়ির দরজায় সোনালি রঙের প্রলেপ দিয়ে একটি প্রতীক চিহ্ন আঁকা, যেটা সম্বন্ধে অ্যাবিলানের সমস্ত শিশুরাও জানে। কিছু আমন্ত্রণ আছে যেখানে তুমি না করতে পারবে না, বলল আমার বন্ধুটি। চালকের উদ্দেশ্যে নিজের টুপিটা হালকা উঁচিয়ে ধরে সে, এবং মনে হলো মুখের কোণে হাসিও ফুটেছিল তার। তারপর সে ঢুকে পড়ল বদ্ধ জায়গাটায় এবং বসে পড়ল নরম লেদারের গদির উপর। যাত্রাপথে যখন আমি তার সাথে কথা বলতে গেলাম, সে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে ইশারা করল। এরপর নিজের চোখ দুটো বন্ধ করে সে, এবং মনে হলো যেন গভীর চিন্তায় ডুবে গিয়েছে। অন্যদিকে আমি মনে করার চেষ্টা করলাম জার্মান রাজবংশের ব্যাপারে, কিন্তু কুইন ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট ছাড়া আর তেমন কিছুই জানি না। আমি পকেটে হাত ঢুকিয়ে হাত ভর্তি কিছু কয়েন বের করলাম। সেখানে খয়েরি, রূপলি, কালো এবং সেই সাথে তামার কয়েনও রয়েছে। দেখলাম কয়েনগুলোতে কুইনের ছবি অঙ্কিত রয়েছে, যা দেখে দেশের জন্য গর্ব এবং সেই সাথে ভয় মিশ্রিত এক অনুভূতি জাগল মনে। নিজেকে মনে করাতে চাইলাম
এক দুঃসাহসিক সৈনিক ছিলাম যে কোনো কিছুকে ভয় পেত না, এবং সেই সময়টা আমার এখনো স্মরণে আছে যখন এসব বাস্তব ছিল। ক্ষণিকের জন্য আমার মনে পড়ে সেই সময়ের কথা যখন আমি বেশ দক্ষ শিকারী ছিলাম। আমার লক্ষ্যভেদ ছিল নিখুঁত, তবু এখন আমার ডান হাতটা কাঁপছে, যার দরুন হাতে ধরে রাখা কয়েনগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে শব্দের সৃষ্টি করছে, এবং আমি শুধু যা অনুভব করলাম তা হলো আফসোস। কুইনের স্বামী অর্থাৎ প্রিন্স অ্যালবার্ট একজন গোঁফওয়ালা বড়সড় মানুষ, এবং ওনার চুলের সামনের দিকটা পাতলা। ইনি নিঃসন্দেহে একজন মানুষ। হলওয়েতে তিনি মাথা ঝাঁকিয়ে আমাদের অভিবাদন জানালেন, কিন্তু আমাদের নাম জিজ্ঞেস করা বা হাত মেলানো এসব কোনো কিছু করলেন না। কুইনের মন খারাপ, তিনি বললেন, ফ্রান্স ওনার পছন্দের একজন। ওনার অনেক নেফিউ রয়েছে, কিন্তু শুধুমাত্র ফ্রান্স ওনাকে হাসাতে পারত। আর এই জঘন্য কাজটা যে করেছে তাকে আপনি খুঁজে বের করুন। আমি আমার যথাযথ চেষ্টা করব। আমার বন্ধুটি জবাব দিল, আপনার ব্যাপারে আমি পড়েছি, আপনার সাথে সাক্ষাতের কথা আমি সবাইকে বলেছি। আশা করি আমি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছি। অবশ্যই। এরপর সামনের বিশাল দরজাটা খুলে গেল এবং আমরা প্রবেশ করলাম অন্ধকারের মধ্যে। আর সেই সাথে অনুভব হলো কুইনের উপস্থিতি। তাকে বলা হয় ভিক্টোরিয়া, কারণ তিনি আজ থেকে 700 বছর আগে আমাদেরকে যুদ্ধে হারিয়েছেন। ওনার নাম গ্লোরিয়ানা, কারণ তিনি গ্লোরিয়াস। তাকে বলা হয় কুইন, যেহেতু মানুষের মুখ দিয়ে ওনার আসল নাম উচ্চারণ করা সম্ভব নয়। তিনি আকারে প্রকাণ্ড, যা আমার কল্পনাতেও আসবে না। অন্ধকারের চাদর গায়ে মেখে ঝুঁকে তাকালেন আমাদের দিকে। কোনো নড়াচড়া নেই। এর সমাধান চাই। ছায়ার ভিতর থেকে কথাগুলো ভেসে এলো। নিশ্চয়ই ম্যাম, জবাব দিল আমার বন্ধু। দেহের একটা অঙ্গ লিকলিকিয়ে আমার দিকে ইশারা করল, এগিয়ে এসো। আমি চাইছিলাম হাঁটতে, কিন্তু পা যেন এগোচ্ছিল না। আমার বন্ধুটি তখন আমার রক্ষায় এগিয়ে এলো। সে আমায় ধরে মহামান্য কুইনের কাছে নিয়ে যেতে সাহায্য করল। এতে ভয়ের কিছু নেই, এতে রয়েছে যোগ্যতা এবং সহযোগিতা। আমাকে উদ্দেশ্য করে তিনি বললেন। ওনার কণ্ঠস্বর ভারী মিষ্টি এবং মনে হচ্ছে বহু দূর থেকে ভেসে আসছে। এরপর তার দেহের একটি অংশ লম্বা হয়ে আমার দিকে এগিয়ে আসে এবং তিনি আমার কাঁধ স্পর্শ করলেন। কয়েক মুহূর্তের জন্য, হয়তো কিছু সেকেন্ড, তীব্র এবং গভীর এক ব্যথা অনুভব হলো, যা এর আগে আমি কখনো অনুভব করিনি। কিন্তু পর মুহূর্তেই তা পরিণত হলো স্বস্তি এবং শান্তিতে। আমি স্পষ্ট অনুভব করলাম আমার কাঁধের পেশি ধীরে ধীরে হালকা হয়ে আসছে, এবং আফগানিস্তান থেকে ফেরার পর এই প্রথম আমার শরীরে আর কোনো ব্যথা ছিল না। এবার আমার বন্ধুটি এগিয়ে গেল সামনে। ভিক্টোরিয়া তার সাথে কথা বলল, কিন্তু আমি তাদের একটা কথাও শুনতে পেলাম না। তবে কি কুইন আমার বন্ধুর সাথে টেলিপ্যাথির সাহায্য নিয়ে কথা বলছেন? আমি এরকম অনেক কাহিনী শুনেছি তার ব্যাপারে। আমার বন্ধুটি কিন্তু উঁচু স্বরেই উত্তর দিল, অবশ্যই ম্যাম। আমি নিশ্চিত বলতে পারি যে সেই দিন আপনার ভাইপোর সাথে আরও 2 জন মানুষ সেখানে উপস্থিত ছিল, যদিও তাদের পায়ের ছাপগুলো প্রায় মুছে গিয়েছিল। আচ্ছা, বেশ, বুঝলাম। আমারও তাই বিশ্বাস। প্রাসাদ থেকে বেরিয়ে আসার সময় আমার বন্ধু চুপচাপ ছিল, এবং বেকার স্ট্রিটে আমাদের বাড়ি পৌঁছানো অবধি কোনো কথা সে বলেনি। ইতিমধ্যে অন্ধকার হয়ে এসেছে। কতক্ষণ তবে সেই প্রাসাদে ছিলাম আমরা খেয়ে জানি। ঘন কুয়াশা এবং অন্ধকারে রাস্তা প্রায় ঢেকে গিয়েছে। আকাশও গাঢ় নীল। বেকার স্ট্রিটে ফিরে এসে আয়নায় নিজেকে দেখলাম। লক্ষ্য করলাম আমার কাঁধের ফ্যাকাশে চামড়া খানিক গোলাপি বর্ণ ধারণ করেছে। আশা করি এটা যেন আমার কল্পনা না হয়।
অথবা জানলা দিয়ে ঘরে আসা চাঁদের আলোর প্রভাবে যেন না হয়। আমার বন্ধু যে ভালো ছদ্মবেশ ধারণ করতে পারবে সে বিষয়ে আমার অবাক হবার কিছুই ছিল না, কিন্তু তাও আমি অবাক হলাম। এরপর 10 দিন যাবৎ বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা লেগেই রইল বেকার স্ট্রিটের বাড়িতে। একজন বৃদ্ধ চাইনিজ মহিলা, একজন চ্যাংড়া যুবক ছেলে, একজন লালচুলো গোলমাল মহিলা যিনি নিঃসন্দেহে নির্দিষ্ট এক পেশার সাথে যুক্ত, এবং একজন বৃদ্ধা যা স্ফীত পা জোড়া ব্যান্ডেজ দিয়ে বাঁধা। এরা প্রত্যেকে যখন আমার বন্ধুর ঘরে দেখা করতে আসে, এক পলকের মধ্যে আমার বন্ধুটি চেহারা পাল্টে বেরিয়ে আসত, যেমনটা নাটকের স্টেজে অভিনেতারা করে থাকে। এই সময়গুলোতে সে কি করেছে তা আমাকে বলেনি। পরিবর্তে সে পছন্দ করত আরাম করতে, শূন্যের পানে চেয়ে থাকতে এবং মাঝে মাঝে খালি কাগজে লেখালেখি করতে। কাগজের লেখাগুলো দেখে আমি কিছুই বুঝতাম না। তাকে সবসময় চিন্তাতে নিমগ্ন থাকতে দেখতাম, যার ফলে একসময় আমি নিজেই ওর জন্য চিন্তিত হয়ে উঠি। কিন্তু একদিন শেষ দুপুরে সে ফিরে আসে বাড়ি, এবং নিজের রূপে, মুখের কোণে শিথিল হাসি। সে আমার কাছে জানতে চায় আমি নাটক দেখায় আগ্রহী কিনা। নাটক দেখায় সবার মতো আমারও আগ্রহ আছে, বললাম আমি। তাহলে অপেরার চশমাটা সাথে নিয়ে নাও, আমরা যাব ডুরি লেন, বলল সে। আমি ভেবেছিলাম আমরা কোনো মজাদার নাচ গান কিংবা সেই জাতীয় কিছু দেখব, কিন্তু আমাকে অবাক করে দিয়ে আমার বন্ধু ডুরি লেনের সব থেকে বাজে থিয়েটারটায় নিয়ে গেল আমাকে। জায়গাটা শাফটসবুরি এভিনিউয়ের একেবারে শেষ প্রান্তে, স্টেট গিলসের রুক্ষ স্থানে অবস্থিত। আমার বন্ধুর পরামর্শ অনুযায়ী আমি আমার মানিব্যাগটা লুকিয়ে নিলাম এবং তারই মতো একটা শক্তপোক্ত লাঠি সাথে নিয়ে এসেছি। আমরা আমাদের সিটে গিয়ে বসার পর আমার বন্ধুটি ফিসফিসিয়ে বলল, তোমার নিজেকে ধন্যবাদ জানানো উচিত যে তোমাকে আমার সাথে জুয়াখানা বা পতিতালয়ে যেতে হয়নি, অথবা তার চেয়েও খারাপ একটা জায়গা যেখানে প্রিন্স ফ্রান্স যেতে পছন্দ করত। কিন্তু তিনি সেসব জায়গায় একবারের বেশি যাননি। শুধুমাত্র এই সময় অর্কেস্ট্রা বেজে উঠল, সেই সাথে উঠে গেল পর্দা। চুপ করে গেল আমার বন্ধু। প্রদর্শন ভালোই ছিল। তারা মোট 3টে নাটক অভিনয় করল। নাটকের মাঝে তারা কিছু মজার গানও গাইল। প্রধান অভিনেতাটি উচ্চতায় বেশ লম্বা, সেই সাথে নিরুদ্বেগ, এবং তার গানের গলাও বেশ ভালো। মূল অভিনেত্রীও দেখতে দারুণ, তার কণ্ঠ সমস্ত থিয়েটার জুড়েই শোনা যাচ্ছিল, এবং কমেডিয়ানটি দ্রুত গতিতে ভালো গান গাইছিল। প্রথম নাটকটি ছিল একটি কমেডি, যেখানে পুরুষেরা আসলে কে সেই নিয়ে সকলে বিভ্রান্ত। মূল অভিনেতা 2টো যমজের চরিত্রে অভিনয় করে, যাদের একে অপরের সাথে দেখা হয়নি। বেশ কিছু হাস্যকর ঘটনার পর 2 যমজ শেষমেশ একটা মেয়ের সাথে এনগেজ হয়ে পড়ে। অন্যদিকে মেয়েটির ধারণা সে শুধু একটা মানুষের সাথেই এনগেজ। পর্দা খুলছিল এবং বন্ধ হচ্ছিল, সেই সাথে অভিনেতা চরিত্র পরিবর্তন করে অভিনয় করে যাচ্ছিল। দ্বিতীয় নাটকটি ছিল বেশ দুঃখের। একটি মেয়ে যার কোনো বাবা মা নেই এবং যথেষ্ট খাবারও নেই তার কাছে। ঠান্ডা বরফ পড়া দিনে সে ফুল বিক্রি করার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু সে অত্যন্ত ক্ষুধার্ত এবং শীতের ফলে সে বাঁচতে পারে না। শেষে মেয়েটার ঠাকুমা তাকে দেখতে পায় এবং বুঝতে পারেন যে এই সেই বাচ্চাটি যাকে 10 বছর আগে অপহরণ করা হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বেচারা বাচ্চা মেয়েটা ততক্ষণে মারা গিয়েছে। আমি অবশ্যই স্বীকার করব, এই নাটকের বেশ কিছু মুহূর্তে আমার চোখে জল এসেছিল এবং রুমাল দিয়ে আমি তা মুছেছিলাম। প্রদর্শনী শেষ হয় অতীতের দারুণ একটা গল্প দিয়ে। পুরো দলটা সমুদ্রের ধারে বসবাস করা মানুষদের ভূমিকায় অভিনয় করল। সেটা আজ থেকে কয়েকশো বছর আগের গ্রাম। সেখানে তারা দেখে বহু দূরে অদ্ভুত কিছু উঠে আসছে তলদেশ থেকে। প্রধান চরিত্রটি সকলকে জানায় যে ওই জিনিসগুলো আদিম প্রজাতি, অথবা যাদের আখ্যা দেওয়া হয় ওল্ড ওয়ান্স বলে। ভবিষ্যৎবাণী অনুযায়ী তাদের ফিরে আসারই কথা ছিল। সেখানে কমেডিয়ান মন্তব্য করে
যে ওরা হয়তো খুব বেশি খাবার এবং মদ খেয়ে ফেলেছে, তাই ভুলভাল দেখছে চোখে। একজন মোটাসোটা মানুষ যে হলো একজন রোমান পণ্ডিত, সে সকলকে বলল, এই জিনিসগুলো দানব বা রাক্ষস ছাড়া আর কিছুই নয় এবং এদের নিঃশেষ করে ফেলাই মঙ্গল হবে। যেটা সবথেকে আশ্চর্য ব্যাপার সেটা হলো নাটকের হিরো এরপর পণ্ডিতের গলায় ধর্মীয় ক্রস দিয়ে ওনাকে হত্যা করে এবং সেই রহস্যময় জীবগুলোকে স্বাগত জানায়। হিরোইন এরপর একটা সুন্দর গান গায়, সেই সাথে চলতে থাকে স্পেশাল এফেক্ট। দেখে মনে হলো সেই সব জীবগুলোর ছায়া স্টেজের এপাশ থেকে ওপাশ চলে গেল। আমরা দেখতে পেলাম অ্যালিবানের রানীকে, ইজিপ্টের রাজা যাকে অনেকটা মানুষের মতোই দেখতে, তাকে আদিম ছাগল, চীনের সম্রাট, নিউ ওয়ার্ল্ডের শাসক, অ্যান্টার্কটিকের হোয়াইট লেডি এবং আরও অনেককে। যতবার একটা করে ছায়া স্টেজের সামনে দিয়ে যাচ্ছে, দর্শকরা সউল্লাসে চেঁচিয়ে উঠছে হুররে হুররে বলে। তারপর হাতে আঁকা আকাশে উঠে আসা চাঁদ, এবং শেষ মুহূর্তে চাঁদের সেই ফ্যাকাশে হলদে রং বদলে যেতে শুরু করলো লাল রঙে, যেমনটা এখনের আকাশে আমরা দেখতে পাই। নাটকের প্রতিটি সদস্য নমস্কার জানায় এবং দর্শকের করতালি ও উল্লাসের সাথে পর্দা নেমে যায়। এবার বলো, কেমন লাগলো? জিজ্ঞেস করলো আমার বন্ধু। দুর্দান্ত ছিল, বললাম আমি। আমার হাত তখন ব্যথা হয়ে গেছে হাততালি দেওয়ার ফলে। বেশ বেশ, মুখে হাসি নিয়ে বলল আমার বন্ধু। চলো ব্যাক স্টেজের দিকে যাই। আমরা থিয়েটার থেকে বেরিয়ে এসে পাশের একটা সরু গলিতে ঢুকলাম। সেখান দিয়ে আমরা এসে পৌঁছালাম একটা দরজার সামনে, যেটা অভিনেতারা ব্যবহার করে। সেখানে চোখ পড়ল একজন রোগা পাতলা মেয়েকে। আমার বন্ধু তাকে একটা কার্ড দেখালো। মেয়েটি আমাদের নির্দেশ দিল বিল্ডিংয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে ছোট একটা ঘরে যেতে, যেখানে অভিনেতারা প্রস্তুত হয়। একটা নোংরা আয়নার সামনে পুরনো লণ্ঠন এবং মোমবাতি রাখা। সেখানে পুরুষ এবং মহিলারা দুজনেই নির্দ্বিধায় পোশাক পরিবর্তন করছে। আমি লজ্জায় মুখ ঘুরিয়ে নিলাম, কিন্তু আমার বন্ধুটিকে তেমন বিচলিত লাগলো না। মিস্টার ভেমেটের সাথে কথা বলা যাবে? বেশ জোর কণ্ঠে বলল সে। একজন যুবতী মেয়ে, যে প্রথমে নাটকের হিরোইনের বেস্ট ফ্রেন্ড হয়েছিল এবং শেষে সরাইখানার মালিকের মেয়ে হয়েছিল। সে আমাদের ঘরের শেষ প্রান্তে নিয়ে গিয়ে শেরি ভেমেট বলে কাউকে ডাক দিল। তার ডাকে যে উঠে দাঁড়ালো সে একজন যুবক, যাকে ফুটলাইটে যতটা সুন্দর দেখাচ্ছিল ততটা নয়। সেখানে কৌতূহলী চোখে আমাদের দেখে বলল, আমার মনে হয় না এর আগে আমাদের দেখা হয়েছে। আমার নাম হেনরি ক্যাম্বারলি। আমার বন্ধু বলল। হয়তো আপনি আমার নাম শুনে থাকবেন। মাথা ঝাঁকালো যুবক। দুঃখিত, আমি আপনার নাম শুনিনি। আমার বন্ধু তখন একটা নাম খোদাই করা কার্ড তার দিকে বাড়িয়ে ধরল। বেশ কৌতূহলের সাথে সে কার্ডটা পরীক্ষা করল। একজন থিয়েটার প্রমোটার, অনেক দূর থেকে আসছেন। বেশ বেশ, আর ইনি কে? সে এবার আমার দিকে দৃষ্টি দিয়েছে। ইনি আমার বন্ধু মিস্টার সেবাস্টিয়ান, তবে ইনি আমার পেশার লোক নন। আমি শুধু জানালাম যে তাদের প্রদর্শনী আমার পছন্দ হয়েছে এবং তারপর তার সাথে হাত মেলালাম আমি। আপনি কখনো নিউ ওয়ার্ল্ডে গিয়েছেন? জানতে চাইল আমার বন্ধু। যুবক বলল, সেই সৌভাগ্য এখনো হয়নি আমার, তবে যাওয়ার ইচ্ছা রয়েছে। বেশ আমার বন্ধু, আশা করি তোমার ইচ্ছা যেন পূরণ হয়। আচ্ছা, তোমাদের নাটকের যে শেষ অধ্যায়টা ছিল, সেরম কিছু এর আগে আমি কখনো দেখিনি। ওটা কি তুমি লিখেছো? না, আমি নই। নাটক লিখে আমার এক ঘনিষ্ঠ বন্ধু, তবে লণ্ঠনের সাহায্যে ছায়া সৃষ্টির কাজটা আমিই করেছি। লেখকের নামটা কি জানতে পারি? কিংবা আপনার এই বন্ধুটির সাথে আমি গিয়ে কথা বলে আসি? ভেমেট মাথা ঝাঁকালো। সেটা তো সম্ভব হবে না। তিনি একজন পেশাদার মানুষ এবং নিজের পরিচয় স্টেজে এসে প্রকাশ করতে চান না তিনি। বুঝলাম। আমার বন্ধু তার পকেট থেকে পাইপটা বের করে মুখে দিল। তারপর সে নিজের পকেট চাপড়ালো। আমি বোধহয় আমার তামাক আনতে ভুলে গিয়েছি। আমি কিন্তু কড়া তামাক খাই, যদি তাতে আপনার কোনো অসুবিধে না হয়, বলল যুবকটি। কোনো সমস্যা নেই, বেশ উৎসাহের সাথে বলল আমার বন্ধু। আমি নিজেও কড়া তামাকই পছন্দ করে থাকি। এরপর সে তার নিজের পাইপটা অভিনেতার তামাক দিয়ে ভরে নিল
এবং দুজনেই তারপর ধূমপান শুরু করলো। সেই সাথে আমার বন্ধুটি বর্ণনা দিতে থাকলো বিভিন্ন শহরে ঘুরে ঘুরে নাটক দেখাবার তার নিজস্ব পরিকল্পনার কথা। সেখানে নাটকের প্রথম ভাগটা হবে আজকের মতোই, যেমনটা আমরা দেখলাম। পরের ভাগটা হবে আদিম দেবতাদের মনুষ্য জগতে রাজত্ব করার ঘটনাটা নিয়ে, এবং কল্পনা করা হবে এই সমস্ত দেবতা ছাড়া সেই জগৎ যেখানে সমগ্র স্থানে বিশৃঙ্খলা। কিন্তু এই ক্ষেত্রেও তোমার সেই রহস্যময় লেখকটিকে দরকার, যে এই গল্পটি লিখবে। নাটকের সমস্ত ঘটনা লেখার দায়িত্ব তারই থাকবে। আমার সম্পূর্ণ নাটকটা হবে তারই সৃষ্টি। তবে এটা বলতে পারি, দর্শক সংখ্যা হবে আমাদের কল্পনার থেকেও বাইরে। আর আমরা উপার্জিত টাকা ভাগাভাগি করে নেব, 50-50। আমি এখন থেকে বেশ এক্সাইটেড, বলল ভেনেট। কিন্তু আশা করি এটা যেন কল্পনা থেকে না যায়। না স্যার, কোনো অসুবিধে হবে না। হেসে উঠে জবাব দিল আমার বন্ধু। কাল সকালে বেকার স্ট্রিটের বাড়িতে আমার সাথে দেখা করতে এসো, এই ধরো 10টার দিকে। আর হ্যাঁ, তোমার লেখক বন্ধুটিকেও এনো। আমি আমাদের চুক্তির কাগজপত্র সব তৈরি রাখবো। এই শুনে অভিনেতাটি তার চেয়ারে উঠে দাঁড়িয়ে তালি মেরে সবার দৃষ্টি নিজের দিকে আকর্ষিত করল। বন্ধুরা, আমার বিশেষ কিছু বলার আছে আপনাদেরকে। ছোট্ট ঘরটায় তার কণ্ঠ গমগম করে উঠল। ইনি হলেন হেনরি ক্যাম্বারলি, একজন থিয়েটার প্রমোটার। তিনি আমাদের কাজের জন্য দেশ বিদেশ নিয়ে যেতে চান, যেখানে মান এবং অর্থ দুটোই উপার্জন করা হবে। এই খবরে সকলে উল্লাসিত হয়ে উঠল। এর খানিক পর আমরা থিয়েটার ছেড়ে বেরিয়ে আসি কুয়াশা মাখা রাস্তায়। আমি বললাম, হ্যাঁ তো বন্ধু, ওখানে যাস? এখন কোনো কথা নয়, বাধা দেয় আমার বন্ধু। দেওয়ালেরও কান থাকে। এরপর গাড়িতে ওঠা এবং শব্দ করে সেই গাড়ি ছুটে চলার সময়ও কোনো কথা হলো না। কিছু বলার আগে আমার বন্ধু তার মুখ থেকে পাইপটা নামিয়ে তার মধ্যে যেটুকু তামাক আর বেঁচে ছিল সেটা একটা ছোট্ট পাত্রে ঢেলে নিল। তারপর চেপে ঢাকনা আটকে সেটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। এটাই, এবার সে কথা বলল। আমরা লম্বা মানুষটাকে খুঁজে পেয়েছি। সেটা না হলে আমি খুবই অবাক হতাম। যাক, এবার শুধু আমাদের ল্যাংড়া ডাক্তারটার লোভ আর কৌতূহলের উপরেই নির্ভর থাকতে হবে। সেটার ফলেই কাল সকালে তাকে সঙ্গে করে নিয়ে আসবে সে। ল্যাংড়া ডাক্তার? মৃদু হাসলো আমার বন্ধু। আমি তাকে এটা বলেই ডাকি। পায়ের ছাপ এবং অন্যান্য সূত্র থেকে এটা স্পষ্ট বোঝা গেছিল, যেখানে আমরা প্রিন্সের দেহটা খুঁজে পাই সেখানে গত রাতে আরও 2জন মানুষ উপস্থিত ছিল। একজন লম্বা এবং অন্যজন হলো সেই লোকটা যার সাথে আমরা দেখা করে এলাম। একজন ছোটখাটো মানুষ যে একটু খোড়া এবং যে কিনা খুবই দক্ষতার সাথে প্রিন্সকে খুন করেছে। ফলে বোঝা যায় ডাক্তারি বিদ্যায় সে বেশ পারদর্শী। একজন ডাক্তার? একদম তাই। আমার স্বীকার করতেও দ্বিধা হচ্ছে, তবে আমার অভিজ্ঞতা অনুযায়ী যখন একজন ডাক্তার অন্যের অনিষ্ট করা শুরু করে তখন সে নিষ্ঠুর অপরাধীগুলোর চেয়েও ভয়ানক এবং হিংস্র হয়ে ওঠে। বাকি রাস্তা সে এইভাবেই কথা বলে গেল। গাড়িটা রাস্তার ধারে এসে দাঁড়ালো। আপনাদের হলো 1 শিলিং এবং 10 পেনি, বলল ক্যাব ড্রাইভার। আমার বন্ধু তাকে 2 শিলিং দিল। সেটা ড্রাইভারটি হাতে নিয়ে ফেলে দিল তার টুপির মধ্যে। ধন্যবাদ আপনাদের দুজনকেই, বলে উঠল সে। তারপর গাড়ি নিয়ে মিলিয়ে গেল কুয়াশায়। আমরা এগিয়ে গেলাম বাড়ির সদর দরজার দিকে। যখন আমি দরজাটা খুলছি, আমার বন্ধু বলল, অদ্ভুত তো, আমাদের ক্যাব ড্রাইভারটা রাস্তার ওদিকে দাঁড়িয়ে থাকা লোকটাকে একেবারে পাত্তাই দিল না। দিন শেষে ওরা এরমটাই করে, যাত্রী আর তুলতে চায় না, বললাম আমি। হ্যাঁ, তাও ঠিক। সেই রাতে আমি স্বপ্নে দেখলাম এক বিশাল ছায়া সূর্যের আলো ঢেকে দিচ্ছে। আমি মরিয়া হয়ে চেঁচিয়ে উঠলাম, কিন্তু কেউ তা শুনল না। পরের দিন সবার আগে যিনি আসেন তিনি হলেন ইন্সপেক্টর লেস্ট্রেড। রাস্তায় তোমার লোকেরা তৈরি তো? জিজ্ঞেস করলো আমার বন্ধু। হ্যাঁ, তৈরি। তাদের আমি আদেশ দিয়ে রেখেছি বাড়ি ঢোকার সময় কাউকে আটকাতে না,
আর যদি কেউ বাড়ি থেকে বেরোতে যায় তাহলে সাথে সাথে তাকে গ্রেফতার করতে। তোমার সাথে হাতকড়া আছে? উত্তরে লেস্ট্রেড তার পকেটে হাত ঢোকালো এবং ঝনঝন শব্দ করে বের করে আনলো একজোড়া হাতকড়া। সে বলল, এবার যতক্ষণ আমরা অপেক্ষা করছি তুমি একটু খুলে বলো কার অপেক্ষায় রয়েছি আমরা। আমার বন্ধু তার পকেট থেকে পাইপটা বের করল, কিন্তু সেটা মুখে দেওয়ার পরিবর্তে নিজের সামনের টেবিলটায় রাখল সে। তারপর সে বের করে আনলো গত রাতে ব্যবহার করা পাত্রটা এবং সেই সাথে বের করল ছোট কাঁচের শিশি, যেটা সে শোরডিচের ওই ঘরের মধ্যে বের করেছিল। দেখো, বলল সে, এটাই হবে আমাদের মাস্টার ভেনেটের শেষ খেলা। একটু বিরতি নিল সে এবং পকেট থেকে তার ঘড়িটা বের করে টেবিলে রাখল। আমাদের হাতে এখনো কিছুটা সময় রয়েছে। এবারও আমার দিকে তাকালো। পুনরুদ্ধারকারীদের নিয়ে তুমি কি জানো? কিছুই জানি না। লেস্ট্রেড গলা খাকারি দিয়ে উঠল। তুমি যদি ওই ব্যাপারে বলতে চাও যেটা নিয়ে আমি ভাবছি, তাহলে বলবো আমাদের আলোচনা এতটাই থাক, যথেষ্ট হয়েছে। সেটার জন্য অনেক দেরি হয়ে গেছে, আমার বন্ধু জবাব দিল। কারণ এখন অনেক মানুষ রয়েছে যারা বিশ্বাস করে না যে এই আদিম দেবতাদের আবির্ভাব একটা ভালো ব্যাপার, যেমনটা আমরা বিশ্বাস করি। তারা সকলেই নৈরাজ্যবাদী। তারা পুরনো জীবনধারাকে ফিরিয়ে আনতে চায়। তারা চায় মানুষেরা নিজেরা নিজেদের ভবিষ্যৎ তৈরি করুক। আমি কি বলছি আশা করি তুমি বুঝতে পারছো। আমি তোমার এই বিদ্রোহী কথাবার্তার এক ফোঁটাও শুনতে চাই না। খেকিয়ে উঠল লেস্ট্রেড। আমি তোমাকে সাবধান করছি বোকার মতো কথা না বলতে। কারণ যে প্রিন্স ফ্রান্স ড্রাগোকে খুন করেছে সে ছিল একজন পুনরুদ্ধারকারী। আমাদের প্রভুদের এখান থেকে দূরে সরানোর এক ব্যর্থ প্রচেষ্টায় তারা খুন করেছে। একটা শিকারী কুকুরের সাহায্যে রাজকুমারকে খুন করা হয়েছে ইন্সপেক্টর। যদি তুমি ডিকশনারি খুলে দেখো তাহলে দেখবে র্যাচ মানে শিকারী কুকুর এবং প্রতিশোধ দুটোই হয়। খুনি ঘটনাস্থলে ওয়ালপেপারে একটা চিহ্ন রেখে যায়, ঠিক যেমন একটা শিল্পী তার আঁকা ছবিতে করে। কিন্তু সে রাজকুমারকে খুন করেনি। ল্যাংড়া ডাক্তার, বিড়বিড় করলাম আমি। হ্যাঁ ঠিক। সেই রাতে একজন লম্বা মানুষ ছিল সেখানে, কারণ লেখাটা ছিল বেশ উঁচুতে এবং আমি পুড়ে যাওয়া ছাই ও তামাক খুঁজে পেয়েছি ফায়ারপ্লেসে। তার তামাকটাও ছিল ভিন্ন ধরনের। ঘরের ভিতর যেসব পায়ের ছাপ ছিল তার মধ্যে বেশিরভাগ তোমার লোকগুলোর কৃপায় মুছে গিয়েছিল, কিন্তু তাও কিছু ছাপ দরজা এবং জানলার কাছে রয়ে গিয়েছিল। এগুলো ছিল একটা বেটে খাটো মানুষের পায়ের ছাপ, যে তার ডান পায়ের উপর ভর দিয়ে ঝুঁকে থাকে। বাইরের রাস্তায় আমি আরও কিছু স্পষ্ট পায়ের ছাপ খুঁজে পাই এবং বুট স্ক্র্যাপারে আলাদা রঙের মাটি দেখে বুঝতে পারি যে লম্বা লোকটা রাজকুমারকে এখানে নিয়ে আসে এবং তারপর চলে যায়। আর যে লোকটা নিপুণভাবে হত্যাটা করেছে সে তখন ঘরের মধ্যে ওদের জন্যই অপেক্ষা করছিল। হ্যাঁ, লেস্ট্রেড নিজের মুখ দিয়ে অদ্ভুত একটা শব্দ করে। আমি অনেক দিন ধরে রাজকুমারের পদচিহ্ন অনুসরণ করেছি। সেই জন্যে আমি গিয়েছি বিভিন্ন জুয়াখানা, পতিতালয়, রেস্টুরেন্ট এবং এমনকি বেশ কিছু পাগলাগারুতেও। আশা একটাই, ওই ধূমপান করা ব্যক্তি এবং তার সহকারীর যদি দেখা মেলে। কিন্তু কোনো অগ্রগতি আমার হচ্ছিল না যতক্ষণ না আমি ঠিক করলাম বহেমিয়ার খবরের কাগজে চোখ রাখব। সেখানেই আমি খুঁজে পাই যে গত মাসে এক নাটকের দল প্রাগে এসেছিল এবং রাজকুমারের জন্য তারা পারফর্ম করেছিল। তার মানে শেরি ভেনেট লোকটা আসলে একজন পুনরুদ্ধারকারী। একদম তাই। আমার বন্ধুটির বুদ্ধি ক্ষমতা এবং তার পর্যবেক্ষণ ক্ষমতার নিদর্শন দেখি তখন আমি অবাক। আর ঠিক সেই সময় দরজায় করাঘাত হলো। যার অপেক্ষা আমরা করছি সে বোধহয় এসে গিয়েছে, বলল আমার বন্ধু। সকলে সতর্ক হয়ে যাও। লেস্ট্রেডের হাত সাথে সাথে নিজের পকেটে ঢুকে গেল। আমার কোনো সন্দেহ নেই তার কাছে পিস্তল রয়েছে। সে একটা ঢোক গিলল। আমার বন্ধু হাঁক দিল, ভিতরে আসুন। দরজা খুলে গেল। কিন্তু ভেনেট বা কোনো ল্যাংড়া ডাক্তারকে দেখতে পাওয়া গেল না। এটা হলো রাস্তার একটা ছোকরা ছেলে যে টাকার পরিবর্তে লোকেদের কাজবাজ করে দেয়। নমস্কার স্যার, বলল সে।
এখানে মিস্টার হেনরি ক্যাম্বারলি নামে কেউ থাকে? আমায় বলা হয়েছে এই চিঠিটা দিতে। আমি সেই লোক, বলল আমার বন্ধু। আচ্ছা, আরও 6 পেনির বদলে তুমি এই লোকটার ব্যাপারে কি কি বলতে পারবে যে তোমাকে চিঠিটা নিয়ে আসতে বলেছে? সেই ছেলেটা যে নিজের পরিচয় উইগিন্স নামে দিয়েছে, 6 পেনিটা তৎক্ষণাৎ লুফে নেয়। তারপর সে আমাদের জানালো যে মিশুকে লোকটা তাকে এটা পৌঁছে দিতে বলেছে সে উচ্চতায় বেশ লম্বা, মাথায় ঘন চুল, এবং ছেলেটা এও জানালো যে লোকটা তখন পাইপ মুখে দিয়ে ধূমপান করছিল। আমার কাছে সেই চিঠিটা আছে এবং আমি আপনাদের জন্য তার প্রতিটা বিবরণ দিচ্ছি। প্রিয় বন্ধু, আমি তোমাকে হেনরি ক্যাম্বারলি বলে সম্বোধন করছি না, কারণ সেটা তোমার আসল পরিচয় নয়। আমি অবাক হচ্ছি যে তুমি তোমার আসল পরিচয় আমায় দিলে না, কারণ সেটা বেশ সুন্দর এবং চিত্তাকর্ষক না। যখনই সুযোগ পেয়েছি আমি তোমার বিষয়ে বেশ কিছু পত্রিকাতে পড়েছি। এমনকি 2 বছর আগে একটা উল্কাপিণ্ডের গতিবিধি নিয়ে তোমার সাথে চিঠি মারফত কথাবার্তাও হয়েছে আমার। গতকাল রাতে তোমার সাথে দেখা করে আমি বেশ খুশি হয়েছি। আমার কাছে তোমার জন্য কিছু পরামর্শ রয়েছে যেটা তোমার পেশায় কাজে আসবে। প্রথমত, এমন একটা মানুষ যার কাছে ধূমপান করার জন্য একেবারে নতুন একটা পাইপ রয়েছে, এদিকে তার কাছে তামাক নেই, সেটা খুবই বিস্ময়ের ব্যাপার। ব্যাপারটা ঠিক তেমনই যেখানে একজন থিয়েটার প্রমোটার, যে কিনা এটাও জানে না ভ্রমণে গেলে কত টাকা খরচ হয়, এবং সাথে করে আবার একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারকেও নিয়ে এসেছে, সম্ভবত আফগানিস্তান। যাই হোক, এটা সত্যি যে লন্ডনে মানুষের ভিড়ে কথা বললে লোক জানাজানি হবেই, কিন্তু এটাও সত্যি যে ঠিক মতো ড্রাইভার বেছে না নিলেও সেই একই সমস্যা হতে পারে। যদি তারা চায় তাহলে তারাও কথা শুনতে পারে। কিন্তু তুমি একটা ব্যাপারে ঠিক, সেই রাজকুমার বা জন্তু, তোমরা তাকে যাই বলো না কেন, ওকে আমি ভুলিয়ে ভালিয়ে শোরডিচের ওই বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তাকে আমি বলেছিলাম আমার কাছে এমন একটা মেয়ে রয়েছে যার সাথে এর আগে কোনো পুরুষের ঘনিষ্ঠতা হয়নি। আমি এও বলেছিলাম যে তাকে দেখলে এবং তার ছোঁয়া পেলে মেয়েটা পাগল হয়ে যাবে। যদি সত্যিই সেরকম কোনো মেয়ে থাকতো তাহলে জানো কি হতো? ওই জন্তুটা ওর পাগলামির সুবিধা নিত এবং শরীরটা শুষে খেত, যেমনটা করে কেউ একজন আম শুষে খায়, আর শেষমেশ পড়ে থাকতো শুধু চামড়া আর হাড়গোড়। আমি এসব তাদের করতে দেখেছি এবং সেগুলো এর চেয়েও ভয়ানক ছিল। শুধুমাত্র শান্তি আর সমৃদ্ধির পরিবর্তে এই সমস্ত কাজ করা কখনোই ঠিক নয়। এসবের অনেক দাম রয়েছে আমাদের কাছে। আমার একমাত্র বন্ধু একজন দয়ালু ডাক্তার, তারও আমার মতোই বিশ্বাস, আর সেই ছিল এই রঙ্গমঞ্চের মূল রচয়িতা। সে অপেক্ষা করছিল আমাদের জন্যে, হাতে একটা ছুরি নিয়ে। আমি এটা বলার জন্যই চিঠি লিখছি যে আমাদের এই ছোট্ট খেলাটা আমার ভালো লেগেছে, যদিও আমি আর আশেপাশে থাকবো না। ডাক্তার আর আমি স্থান ত্যাগ করব এবং তুমি আর আমাদের খুঁজে পাবে না। তুমি দারুণ একজন প্রতিদ্বন্দ্বী, অন্তত সেই গর্ত থেকে উঠে আসা পোকামাকড়গুলোর থেকে যথেষ্ট ভালো। আমার শুধু চিন্তা যে মঞ্চের জন্য এবার বেচারাগুলোকে নতুন অভিনেতা খুঁজতে হবে। আমি নিজের নাম ভেনেট বলে স্বাক্ষর করছি না। যতদিন এই শিকার চলবে এবং পৃথিবী যতদিন না আগের অবস্থায় ফিরে আসছে, ততদিন আমার নাম তোমার জন্য রইবে RACHE, র্যাচ। ইন্সপেক্টর লেস্ট্রেড ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে এবং ডাক দিলেন তার লোকজনদের। তারা উইগিন্সকে নিয়ে গেল সেখানে যেখানে ছেলেটাকে লোকটা চিঠিটা দিয়েছিল, যেন সেখানে অভিনেতা ভেনেট মুখে পাইপ লাগিয়ে ওদের জন্য অপেক্ষা করছে। জানলা দিয়ে দেখলাম ওরা ছুটে যাচ্ছে। আমার বন্ধু আমার সাথে হাত মেলালো। ওরা একটু বাদেই ফিরে আসবে এবং যেসব ট্রেন আজ লন্ডন ছাড়বে সেগুলোতে খোঁজাখুঁজি শুরু করবে। এছাড়া অ্যালিবান থেকে যেসব জাহাজ ছাড়বে সেগুলোকেও, বলল আমার বন্ধু। খোঁজ করবে একজন লম্বা মানুষ এবং তার সহকারী এক বেটে খাটো খোড়া চিকিৎসককে। তারা সমস্ত বন্দর আটক করবে। সহজ কথায় দেশ থেকে বেরোবার সমস্ত রাস্তা তারা ব্লক করে দেবে। তোমার মনে হয় ওরা তাকে ধরতে পারবে? আমার বন্ধুটি নিজের মাথা নাড়ল। আমি ভুলও হতে পারি,
কিন্তু খুব সম্ভব তারা এখান থেকে 1 মাইল কিংবা তার একটু বেশি দূরে রয়েছে। অর্থাৎ তারা স্টেট গিলসের মধ্যেই আছে, আর ওখানে পুলিশের আনাগোনা লেগেই থাকে। ফলে ওরা এখন কিছুক্ষণ লুকিয়ে থাকবে সেখানে। তারপর যখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা হবে, তখন নিজেদের পরিকল্পনা মতো আবার কাজ শুরু করবে তারা। সেটা কি করে বুঝলে? কারণ যদি আমি তাদের পরিস্থিতিতে থাকতাম, তাহলে আমি হয়তো ঠিক এই কাজটাই করতাম। যাই হোক, এই চিঠিটা তোমার পুড়িয়ে ফেলা উচিত। আমি ভুরু কুঁচকে বললাম, কিন্তু এটা তো একটা এভিডেন্স। এটা একজন দেশদ্রোহীর আজে বাজে কথাবার্তা ছাড়া আর কিছুই নয়, বলল আমার বন্ধু। আমি হয়তো সত্যি সেটা পুড়িয়ে ফেলতাম। আর যখন লেস্ট্রেড ফিরে আসে, তখন আমি তাকে জানাই যে আমি ওটা পুড়িয়ে ফেলেছি। আমার বিচক্ষণতা নিয়ে সে তখন প্রশংসাও করে। লেস্ট্রেড নিজের কাজ আর হারায় না, এবং প্রিন্স অ্যালবার্টের থেকে একটা বার্তা আসে আমার বন্ধুর কাছে। আমার বন্ধুর ডিডাকশন ক্ষমতার প্রশংসা করেন, সেই সাথে দুঃখ প্রকাশ করেন যে খুনি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে বলে। এখনো ওরা কেউ শেরি ভেনেট অথবা যেটাই তার আসল নাম হোক, ওকে ধরতে পারেনি। সেই সাথে তার ভয়ঙ্কর সঙ্গীটিকেও, যে কিনা একজন সেনা চিকিৎসক ছিল। নামটা বোধহয় জন অথবা জেমস ওয়াটসন। মজার ব্যাপার হলো এই মানুষটিও আফগান যুদ্ধের সময় ওখানেই ছিল। কি জানি, হয়তো সেখানে তার সাথে আমার দেখাও হয়েছিল। আমার ঘাড় যেখানে কুইনের ছোঁয়া পেয়েছি, সেই জায়গাটা অনেকটা ভালো হয়ে এসেছে। সেখানে মাংস জমাট বেঁধে স্থানটা শুকিয়ে আসছে। খুব শীঘ্রই আমি আবার আগের মতো তুখর হয়ে উঠব। কয়েক মাস আগে এক রাতে আমরা যখন একা ছিলাম, তখন আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে লোকটা চিঠিটা পাঠিয়েছিল তার কথা মনে আছে কিনা। আমি জানতে চেয়েছিলাম যে সেই লোকের সাথে তার এককালে চিঠি মারফত কথা হয়েছিল, সেটা তার মনে আছে কিনা। জবাবে আমার বন্ধু বলেছিল, হ্যাঁ মনে আছে। তখন লোকটা বলেছিল সে আইসল্যান্ডের মানুষ এবং তার নাম সিগারসন। আমার লেখা একটা ইকুয়েশন নিয়ে সে বেশ উৎসাহিত ছিল। তখন সে আমায় বস্তুর ভর, শক্তি এবং আলোর গতি নিয়ে একটা হাইপোথেটিক্যাল ধারণা দেয়, কিন্তু সবটাই ফালতু। তবে এটা ঠিক যে সে সত্যি অনুপ্রাণিত হয়েছিল আমার ইকুয়েশন নিয়ে, আর তার ধারণাগুলোও ছিল মারাত্মক। যথারীতি প্রাসাদ থেকে খবর আসে যে কুইন আমার বন্ধুর কাজে বেশ সন্তুষ্ট এবং তার কাজ এখানেই শেষ। কিন্তু আমার বন্ধু যে এরপর চুপচাপ বসে থাকবে না, আমি সেটাও জানি। এই খেলা ততক্ষণ চলবে যতক্ষণ না দুজনের মধ্যে কেউ মারা যাচ্ছে। চিঠিটা এখনো আমার কাছেই রয়েছে। এই কাহিনীতে আমি তার কিছু বর্ণনাও দিয়েছি, যেটা করা আমার বারণ ছিল। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এটা পুড়িয়ে ফেলতো, কিন্তু আমার বন্ধু আমায় শিখিয়েছে যে পুড়ে যাওয়া ছাইতেও আসল সত্যি লুকিয়ে থাকে। তাই পুড়িয়ে ফেলার পরিবর্তে আমি সেটা আমার ব্যাংকের লকারে লুকিয়ে রাখব। আমি নিশ্চিত করব যে এখনকার জীবিত সমস্ত ব্যক্তি যতদিন না ইহলোক ত্যাগ করছে, ততদিন সেটা যেন লকারেই থাকে। যদিও কিছুদিন আগে রাশিয়াতে যে ঘটনাটা ঘটেছে, তারপর আমার বিশ্বাস সেই দিনটা আসতে আর খুব বেশি দেরি নেই। শুনছিলেন নীল গাইমানের লেখা আ স্টাডি ইন এমারেল্ড। গল্পটায় আসল যে টুইস্ট ছিল তা হলো চরিত্র ওলটপালট। শুরু থেকেই আমরা ভাবছিলাম ডক্টর ওয়াটসন গল্পটা বলছেন এবং হোমস হলো গোয়েন্দা, কিন্তু শেষে গিয়ে জানা গেল আমরা ভুল। এখানে মরিয়ার্টির ডান হাত কর্নেল সেবাস্টিয়ান মোরেন, যার পরিচয় আমরা পেয়েছিলাম কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব দ্য এমটি হাউস গল্পে, সে হলো কথক এবং স্বয়ং প্রফেসর মরিয়ার্টি হলো আমাদের গোয়েন্দা। আর অন্যদিকে খুনটা করেছে শেরলক হোমস আর জন ওয়াটসন, যারা এই আদিম দেবতাদের পছন্দ করছে না। তাদের নিঃশেষ করে পৃথিবীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চায় তারা। ফলে তারা হয়ে উঠেছে দেশদ্রোহী। এটাই ছিল রহস্য। গল্পটা যদি আপনি এক চান্সে বুঝতে পেরে থাকে, তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর সামনের সপ্তাহে আরও একটা বিস্ময়কর গল্প নিয়ে আসছি। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি মিস্ট্রি হাউসের আগের গল্পটি না শুনে থাকেন তাহলে সেটাও শুনে দেখুন। গল্পের নাম দ্য লেক। আপাতত বিদায় জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।